মারা যাওয়ার পর প্রায় গ্লাস নিয়ে আসে, ভাষা নিয়ে আমাকে একটু জল দিবি। অপারেশন করে দেখা গেল বাচ্চাটা একটা হাত আর একটা পা এরম তুলে আছে, তার বাচ্চাটাও মারা গেল, মাও মারা গেল। এই যে শাড়ির যে ভেতরের কোণটা, ওইটা ধরো মাটিতে টাচ করেছে, যেখানে ও আছে সেখান থেকে ওই কোণ ধরেই উঠে পড়বে। নিউমোনিয়া হয়ে গিয়ে বেশ কষ্ট পেয়ে ডাক্তার দেখেছে, সবই হয়েছে, কিন্তু তবুও তাকে বাঁচানো গেল না। সংসারের দারিদ্রতা যায় না, বলে চরম দারিদ্রতা। ওই ঘর নিয়ে বাবা প্রথম দিন শুয়েছেন, একা শুয়ে এবারে স্বপ্ন দেখছে যে ঘরের এক কোণে বিশাল বড় একটা বাঘ, সে যেন হাঁ করে আছে, মানে কাউকে খাবে এরকম আর কি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি পডকাস্টে। এর আগে দুটো পডকাস্টে আমার পিসি, আমার বড় আন্টিকে নিয়ে তোমাদের সামনে পডকাস্টে এসেছিলাম। আমার বড় আন্টি তোমাদেরকে দুটো ভৌতিক গল্প শুনিয়েছে এবং যেটা তোমাদের ভীষণ ভাল লেগেছে সেটা আমি বুঝতে পেরেছি ভিডিওর ভিউজ দেখে। সেই কারণে আজকে আমার বড় আন্টির ঝুলিতে আরও বেশ কিছু গল্প আছে, তো আমি সেই ঝুলি ধরে নাড়ানোর চেষ্টা করলাম। আমি বায়না করলাম যে আরও কিছু গল্প আমার সাথে এবং আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে। তো আমার এই আবদার মেনে আমার বড় আন্টি আজকে আরও একটি গল্প, আরও একটি ঘটনা শেয়ার করতে আমাদের সামনে এসে গেছে। এবং আজকে যে ঘটনা, সেখানে কোনো একটি জায়গা বা কোনো একটি এলাকার শুভ অশুভ যে প্রভাব থাকে, সেই প্রভাব নিয়ে আমরা কথা বলছি। এবং কলকাতার ভবানীপুরের একটি বাড়ির ঘটনা, যেখানে আমার দাদু ওনার প্রথম স্ত্রীকে নিয়ে উঠেছিলেন এবং সেখানে উনি কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, আজকে সেই গল্প নিয়ে তোমাদের সাথে বসবো। আর তার সাথে আরও অনেক রকম কথা, অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করছি, সঙ্গে থাকো। আজকে আমি শুভ অশুভ এগুলোর যে একটা ব্যাপার আছে সত্যিকারের, তার একটা গল্প আমি বলবো। যদিও আমাদেরই পরিবারের, যেমন আমার বাবা, আমার যদি এখন 70 হয়, আমার বাবার যখন 22-23 বছর বয়স ছিল, তাহলে সেটা কত সাল হবে এবারে বুঝে নাও। আমি একটা সাল অঙ্ক আর বলতে পারছি না। তা যাই হোক, তখনকার ম্যাট্রিক পাস ছিলেন আমার ঠাকুমার গর্ভ, 5 ছেলের 1 ছেলে। তখনকার দিনে মানে স্বাধীনতারও আগে ম্যাট্রিক পাস করেছিলেন আমার বাবা। তা সেই সুবাদে কলকাতায় পাঠিয়েছিলেন এবং কলকাতায় এসে চাকরিও পেয়ে গেছিলেন, ডক লেবার বোর্ডে চাকরি করতেন। পোর্ট ট্রাস্ট মানে তখন না কোম্পানি ছিল, এখন যেমন সম্পূর্ণ সরকার চালায় তা না, তখন একটা বিশাল বড় বড় বিজনেসম্যান, তার নিজের কেপিরা এরকম ধরনের নাম ছিল আর কি। আমি নামগুলো ঠিক এখন খেয়াল করতে পারছি না। যাই হোক, এই ওখানে উনি চাকরি করতেন। এবার কলকাতায় থাকতে হবে। ভবানীপুরে আমার জেঠু থাকতেন, সে আমার একটু দূর সম্পর্কের। যাই হোক, সেটা আর আমি বলছি না। ভবানীপুরে যোগুবাজারে একটা বস্তিবাড়ি বলা যেতে পারে। কেন বস্তিবাড়ি বলছি, বাড়িওয়ালি ছিলেন বিধবা ভদ্রমহিলা, আর অনেকগুলো ঘর ছিল, অনেক ঘর ছিল। তখনকার দিনে অনেকগুলো ঘরওয়ালা, একে আমরা বস্তিবাড়ি বলতাম। যাই হোক, মানে অনেকটা ওই চলের মতো, মানে একটা বাড়ি, সেটা তার অনেক মধ্যে বড়, তার মধ্যে অনেকগুলো উঠান সামনে আর 4 ধারে ঘর, অনেক ভাড়া। তা সেইখানে একটি ঘর বাবা নিলেন, নিয়ে এবারে মানে বাংলাদেশ থেকে এসে চাকরি পেয়েছে, এবারে থাকতে হবে এখানেই, কলকাতাতেই থাকতে হবে। তাহলে কোথায় থাকবে? ওই যোগুবাজারে, ওই আমার জেঠুর সর্ষে ভবানীপুর যাতায়াত করা ছিল, তা ওই যোগুবাজারে একটা এরকম বাড়িতে। আর এতদিন আগের বাড়ি, সেই বাড়ি তো কিরম হবে, এখনকার মতো কি অত্যাধুনিক বাড়ি হবে? হবে না। তারপর একটু মানে আমি বলবো কি, গরিব মানুষেরই অনেকগুলো ঘর করেছে, ভাড়া দিয়ে, তাই দিয়ে কলকাতায় তখন সর্বসাধারণ এত কি চকচকে ছিল। কলকাতা মানুষ ওই মাসিমার ওই ভাড়া দিয়েই চলতো, বাড়িওয়ালি মাসিমার। যাই হোক, ভদ্রমহিলা ভালোও ছিল শুনেছি। তা যাই, ওই ঘর নিয়ে বাবা প্রথম দিন শুয়েছেন। প্রথম রাতে শুয়েছে
একাই শুয়েছে। একা শুয়ে এবারে স্বপ্ন দেখছে যে ঘরের এক কোণে বিশাল বড় একটা বাঘ, বিশাল বড় একটা বাঘ, সে যেন হাঁ করে আছে, মানে কাউকে খাবে এরকম আর কি। এরকম করে বাঘটা বাবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে তারপরে জল টল খেয়েছে, একটু ভয়ও পেয়েছে, তা অত কিছু মনে করেনি। একটু নাস্তিক গোছের ছিল প্রথম জীবনে। পরে খুব রামায়ণ মহাভারত ভাগ কতবার যে শেষ করেছে, শ্রী চৈতন্য চরিতামৃত, কিন্তু প্রথম জীবনে নাস্তিক মতো ছিল, এইসব অত কেয়ার করতো না, ডোন্ট কেয়ার করতো, অল্প বয়স। তা যাই হোক, ওই স্বপ্নটা দেখার পর বাবার একটু কেমন মনে হয়েছে, কিন্তু তবুও কিছু ওটার ব্যাপারে সে আর কিছু পাত্তা দেয়নি, ওইগুলো নিয়ে আর কোনো চিন্তাও করেনি। তা আমার বাবার খুব অল্প বয়সেই ঠাকুমা বিয়ে দিয়েছিলেন বাবাকে, বোধহয় ওই ম্যাট্রিক পাস করার পরেই বিয়ে দিয়েছে, শখ করে ছেলের। তা সেই বউ নিয়ে তারপরে এখানে কলকাতায় এসছে। তা ওখানে বউ নিয়ে এসছে, আসার পর ওই আমার তার মানে আমার প্রথম মা উনি, তা বড় মাই বলি। তার সেই বড় মা খুব সুন্দরী ছিলেন, মানে দাদুর হচ্ছে দুই বিয়ে। হ্যাঁ, বড় মা খুব সুন্দরী ছিলেন। যাই হোক, কিন্তু বড় মার একটা মানে দোষ ছিল, যেটা হচ্ছে যে ওনার কোনো সন্তানাদি বাঁচত না। হ্যাঁ, যেহেতু বাঁচত না সেহেতু ঘন ঘন সন্তান। আচ্ছা। তার মধ্যে একটি মানে কন্যা সন্তানকে বাঁচাতে পেরেছিলেন আমার ঠাকুমা, অনেক বাধা ছাদা করে, অনেক কিছু করে। আমার বড় পিসি, এই বড়দি, আমার বড়দি ছিলেন, উনিই বেঁচে ছিলেন। যাই হোক, এবারে তা ওই রকম হয়, সন্তানাদি হয়। এবারে আবার এখানে আসার পর বড় মা আবার সন্তান সম্ভাবনা হয়েছে। হওয়ার পর তখন আমার মেজো কাকিমা এসছে, মানে ওনাকে দেখাশোনা করার জন্য। মেজো কাকিমার তখন বড় ছেলের পর আরেকটি ছেলে ছিল, তার নাম ছিল দিলীপ। ঠিক আছে, তার নাম দিলীপ ছিল। তা তাকে নিয়ে এখানে এসছে, ওই ঘরেই সবাই থাকে একসঙ্গে। আমার ছোট কাকাও নাকি ছিলেন, অনেকগুলো সব তখন যেমন হতো, এক ঘরের মধ্যে সব দেশ পাড়া গায়ে সবাই আসতো, শহরে থাকেছে সেই শহরের বাড়িতে আসতো। যাই হোক, কাকিমা এসেছিলেন ওই ব্যাপারে। তো ওই বাচ্চা ছেলেটা দিলীপ যার নাম, তাকে নিয়ে এসেছিলেন ওই মাকে দেখাশোনা করার জন্য। এত ঘন ঘন সন্তান হওয়ার জন্য ওনার অ্যানিমিয়া একটা ব্যাপার ছিল বড় মায়ের। হ্যাঁ, তা সেবারও ওরকম অ্যানিমিয়ার মতো হয়েছে, আর দিনও প্রায় ঘনিয়ে এসছে। যাই হোক, সেই সময়কালে ওনাকে মেডিকেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, মেডিকেল কলেজে দেওয়া হয়েছিল। এবারে উনি, এগুলো আমার মায়ের মুখে শোনা গল্প আজকে আমি বলছি, কেমন আমার মায়ের মুখে। তারপরে ওই বড় মাকে ওরকম হসপিটালে দিয়েছে। তা উনি এক রাতে মনে হয় জল ছিল না নাকি, তা বেডে গ্লাস নিয়ে গেছিল জল আনতে। আচ্ছা, বেসিনে, ওই হসপিটালেই বেসিন থেকে জল আনতে গেছিল। তা গিয়ে ওখানে পড়ে যায়, কীভাবে পড়ে যাওয়ার পর আয়রা ধরে টরে বিছানায় নিয়ে আসে, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি সে যাত্রা, কেমন বাঁচানো যায়নি। ওই সন্তান গর্ভে নিয়েই উনি মারা গেলেন। এবার সন্তান আর ইয়ে তো নাকি একসঙ্গে দেয় না চুল্লিতে, তাই করেছিল, অপারেশন করেছিল। অপারেশন করে দেখা গেল বাচ্চাটা একটা হাত আর একটা পা এরম তুলে আছে, বাচ্চাটা পেটের মধ্যে। কি অদ্ভুত ব্যাপার একটা, এরকম দেখা যায় না। যাই হোক, তার বাচ্চাটাও মারা গেল, মাও মারা গেল। তারপর যা ক্রিয়াকর্ম হয়, আমার মেজো কাকিমা আছেন, তা উনি বড় মা মারা গেলেন। তারপরে তো মেজো কাকিমা তো ওই যে আমি বলেছিলাম তারকনগরে আমাদের বাড়ি আছে, সেখানে চলে গেছেন। আর 1.5 বছরের মধ্যে আবার 1.5-2 বছরের মধ্যে আমার ঠাকুমা আবার বাংলাদেশে মেয়ে দেখেছে, বড় ছেলের বিয়ে দেবে, তা আবার বিয়ে দিয়েছে। সেই মা হচ্ছে পরে যে বিয়ে করেছে তার, ঠাকুমা, আমি তারই বড় সন্তান। তা যাই হোক, তা খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। বাবার তখন
প্রায় 28-29 বছর বয়স। সেই বয়সে ওই ছোট মেয়ে, তারপরে বাবা নিয়ে এসছে মাকে। তা ওই মায়ের মুখেরই কথা। তারপরে মা আসার পর তো তখনও মাকে শিখিয়ে পড়িয়ে দেওয়ার জন্য মেজো কাকিমা ছিলেন ওই দিলীপকে নিয়ে। তারপর আবার হঠাৎ দিলীপের হাম হয়েছে। এটা কি ওই বাড়িতেই? ওই ঘরটাতেই, হ্যাঁ, ওই ঘরটাতেই। এবার হাম হয়েছে, হাম হয়ে একদম নিউমোনিয়া হয়ে গেছিল। নিউমোনিয়া হয়ে গিয়ে বেশ কষ্ট পেয়ে ডাক্তার দেখেছে, সবই হয়েছে, কিন্তু তবুও তাকে বাঁচানো গেল না। সেই 8 বছরের ছেলেটা মারা গেল ওই ঘরে। তাহলে কজন হলো? 3 জন। মানে বড় মা, হ্যাঁ, আর তার গর্ভের সন্তান, আর হচ্ছে মেজো দিদার ছেলেটি। হ্যাঁ, ছেলেটি খুব নাকি ছিল, সবার খুব আদরের ছিল। আর ছেলেটাও এত মানে আকর্ষণীয় ছিল, সব পরিবারের সবাই ভীষণ ভালোবাসতো। আর সেই ছেলে ওইভাবে মারা গেছে, সবাই খুব শোকাহত, খুব কষ্ট পেয়েছে সবাই। যাই হোক, তাহলে ওই ঘরটার মধ্যে তাহলে কজন হলো? 3 জন মারা গেল। 3 জন মারা গেল। আর আমার মা নতুন এসেছেন, আমার মা তারপরে বলছেন যে তোর বাবা চাকরি করে, তারপরেও তখন আমরা হইটই নি, নতুন বউ নিয়ে এসছে, তারপরেও সংসারের দারিদ্রতা যায় না, বলে চরম দারিদ্রতা। আর কেউ সুস্থ থাকে না। আজ এর জ্বর, তো কাল ওর সর্দি কাশি, কাল ওর পায়খানা বমি ইত্যাদি ইত্যাদি, বলে একটা দিনের জন্য কেউ সুস্থ থাকে না, কারো না কারো কিছু হয়েই যাচ্ছে। আর কেমন যেন একটা পরিবেশ ঘরের মধ্যে। হ্যাঁ, মা এটা মানে পরে আমাদেরকে বলেছে যে বলে আমি নতুন, আমি আর কি বলবো, কিন্তু এইটা বুঝি যে ঘরটার মধ্যে শান্তি নাই। হ্যাঁ, শান্তি নাই, নেগেটিভ ভাইব। আর সারা ওই রকম চরম দারিদ্রতার মধ্যে দিয়ে যায় ওদের। তারপর শুধু তাই না, এরকম ঘটনাটার পর বাবা 15 দিনের ছুটি নিয়ে মাকে নিয়ে দেশে গেছে আর কি, বাংলাদেশে কোনো কারণে। 15 দিনের ছুটি, 15 দিন বলে ঘরে ঠাসা জিনিসপত্র, অতগুলো লোক থাকতো, জিনিসপত্র বলে সেইগুলো সব রেখে তালা দিয়ে মাসিমাকে বলে যে আমরা 15 দিনের মধ্যে ফিরবো বলে বাংলাদেশে গেছে। গিয়ে আর বাবার ইচ্ছা করেনি আসতে ইচ্ছা করেনি। এখানকার অফিস থেকে চিঠি পাঠিয়েছে, তবুও সে আসেনি। সেই জিনিসপত্র মাসিমা এখান থেকে ওই বাড়িওয়ালি মাসিমা পর্যন্ত চিঠি পাঠিয়েছে যে তুমি আসছো না কেন, তোমার জিনিসপত্র রয়েছে। বাবার কোনো রেসপন্সও করেনি, আসেও নি, সেই জিনিসপত্রও গেছে, চাকরিটাও গেল। তার মানে ওই ঘরটারই। তো পরে এসেছেন আর কি, চাকরি গেল। তারপরে ওই যে আমি বলছিলাম না 2.5 বছর বয়সে আমাকে নিয়ে এসছে, তার মানে কি 54-55 সালে নিয়ে এসছে। মানে ওখানে গিয়ে তারপরে তুমি হয়েছো বাংলাদেশে, তোমার 2-2.5 বছর বয়সে আবার ফিরতে হয়েছে। তখন ঠাকুমার চাপে, যে এরকম তুমি তো চাষবাসে কোনো হেল্প করতে পারবে না, তাহলে তুমি আবার কলকাতায় যাও। তারপরে ওই যে তখন এসে আবার চাকরি বাকরি করার জন্য চেষ্টা করে আবার ডক্টর ব্যাপারে পেয়েছে। তখন আর কোম্পানি ছিল না, তখন সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। যাই হোক, তো সেদিন তো ওইটুকুনো বলেছে, আর এটা বলবো না। তা এখন আমার আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা বড় বড় বাড়ি করে কি করি, গৃহপ্রবেশ করি, পুজো একটা দিতেই হয়। হ্যাঁ, একটা শুভর ব্যাপার আছে। তো অনেক সময় কি বেশি লোক দেখানো, হয়তো খাওয়া দাওয়া বেশি করা হয়, তবুও একটা নারায়ণ পুজো বলে একটা দিতে দেওয়া দরকার। তা আমার বাবা ওইটাকে ইগনোর করলো বলে, যদি ওখানে যে কোনো একটা নতুন ঘর ভাড়াই নাও আর যাই নাও, সেখানে অন্তত একটু পূজা আচ্ছা দিয়ে নিতে হয়। হ্যাঁ, তা এই যে ওইটা দেখার পর তারপরে যে আমার বাবা একটু পুজো আচ্ছা করতো, বা কালীঘাট থেকে একটু পুজো দিয়ে এসে সেইগুলোও যদি একে করতো, তাহলে মনে হয় এই ধরনের সংসারের অবস্থা হতো না। আর এরকম 3 জন একই ঘরে এইভাবে মারা যেত না অত অল্প দিনে। তাই আমার এখান থেকে এটাই মনে হয় যে শুভ অশুভ একটা তো ব্যাপার আছেই। সবসময় যে সে ছায়ারূপী দেখা দেবে, অমুক করবে তমুক করবে, তা কিন্তু নয়। হ্যাঁ, এমন কিছু ভেতর থেকে
পেছন থেকেই এমন কিছু কাজ করে দেবে যে তোমাকে একদম তছনছ করে দেবে, একদম তছনছ করে দেবে। তা সেই জন্যই আমার বলা আজকের এই ঘটনা থেকে, যে প্রত্যেকেরই এই যে আমাদের ভাড়া বাড়ি থেকে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেত, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি যেত, কোন ঘরে কি ঘটে আছে না আছে গিয়েই অমনি সংসার শুরু করে দিলাম, এটা মোটেই করা উচিত না। অন্তত একটা পুজো, করে, হ্যাঁ, exactly. তুমি তোমার যে দেবতাকে তুমি বেশি করো, শ্রদ্ধা করো, ভক্তি করো বা ভালোবাসো, সেই দেবতার নামে অন্তত একটা পুজো দেওয়া উচিত। তা এটা মোটেই অ্যাভয়েড করা উচিত না। তা এবারে ওই যে আমার মা মারা গেলেন, মানে বড় মা মা মারা গেলেন, আমার বড় মা তার আমার মাকে দেখেনি, হ্যাঁ একদম একদম, কিন্তু আমার মেজো কাম্মাকে দেখেছেন। হ্যাঁ ওই যে মেজো মেজো কাম্মা, দিদাকে, হ্যাঁ, exactly, এসে থাকতেন। এবারে আমার মেজো মানে কাম্মা, তখন হচ্ছে তারা দুই যা সম্পর্ক, দুই তাদের। যা সম্পর্ক। আচ্ছা। এবার মারা যাওয়ার পর থেকে প্রায় গ্লাস নিয়ে আসে, ভাসানি আমাকে একটু জল দিবি। আমার মেজো কাকিমার নাম ছিল ভাসানি। আচ্ছা, মেজো দিদার নাম ভাসানী। ভাসানি, আমার একটু জল দে না রে, আমার খুব তেষ্টা পেয়েছে। এরকম করে মানে কি আচ্ছা দেখলো, তারপর আর দেখলো না। কখনো কখনো স্বপ্নে দেখছে যে গ্লাস নিয়ে এসে বলছে আমাকে একটু জল দে না, ভাসানি আমাকে একটু জল দে না। এরকম খুব কাকিমাকে খুব বিরক্ত করতো জলের জন্য। যখন মারা গেছে তখন হয়তো জল টল তো পায়নি, হার্ট ফেল জল করে আনতেই তো গেছিল, আর হার্ট ফেল করে মারা গেছে ওরকম পড়ে গিয়ে, জলটা পায়নি। ওই জন্য কাঁচের গ্লাস নিয়ে প্রায় আমার ওই কাকিমার কাছে আসতো যে একটু জল দে না। এগুলো কাকিমা বেশ অনেক দিন সাফার করেছে, তারপরে তো বাড়িতে বলেছে, তারপরে বাবা গয়া গিয়ে ওই বড় মার নামে পিণ্ড দিয়ে এসছে। তারপরে আর কাকিমা দেখেননি এরকম। তাই বলছি মরে গেলেই যে সে চলে গেল তা কিন্তু নয়। যে সে ওই যে পিপাসাটুকু নিয়ে মরেছে সেইটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে। এবার কার কাছে যাবে? যে কাকিমাকে চেনে তার কাছেই যাচ্ছে, আমাকে একটু জল দিবি। তা যাই হোক, আমি আজকে এই গল্পটা এই জন্য তো বলছি যে মানতে হয় শুভ অশুভ আছে, এটা মানতে হয়, একেবারে উপেক্ষা করা উচিত না। হ্যাঁ, আমার বাবা যেমন রক্ত গরম ছিল যখন, তখন ওটাকে অত দেয়নি, কম বয়সে যেটা হয়। হ্যাঁ, কম বয়সে যেটা হয়। তারপরে এই দিলীপ বলে যে ভাইটা, আমাদের খুঁড়তো ভাইটা মারা গেল, সে নাকি খুবই সকলের প্রিয় ছিল, এরমভাবে মারা গেল ওই একটা ঘরের মধ্যে। সচ্চরতা ঠিক আছে, মৃত্যু আছে, মারা গেছে, সেটা আমি বলছি না, কিন্তু এই যে দারিদ্রতা না যাওয়া, অসুখ বিসুখ লেগে থাকা, এটা তো সবসময়ের জন্য ঠিক না। মানে ভালো থাকতে সুস্থ থাকছে না, কখনোই সুস্থ থাকছে না। এবং সেটা এতটাই হয়েছে যে বাবাও মনে হয় 15 দিনের ছুটি নিয়ে গিয়ে ইচ্ছা হয়নি তার আসতে, যে ওই ঘরে আর যাব, তার ভালো লাগেনি, তাই সে আর ফেরেনি সেই তাই বাড়ির জন্য। এটাই আমি আজকে এই গল্পের মাধ্যমে আমি এটাই বলতে চাইছি, যে শুভ অশুভ তো আছেই। তারপরে আমার বড় মা যে মারা গেল, সে যে যদি স্বাভাবিকভাবে মারা যেত তাহলে এরকম তাকে ঘুরতে হতো না একটু জলের জন্য। তারপর পিণ্ড দেওয়ার পরে না শান্তি পেয়েছে, এই আর কি। মানুষ তো শুভ অশুভ কিছু মানে না, এটা মানা উচিত। হ্যাঁ, একদম মানা উচিত। মানে হয়তো আজকের এই পডকাস্ট থেকে আমাদের এটাই টেক অ্যাওয়ে, যে আমরা প্রত্যেকটা জিনিসকেই, মানে আমরা অবশ্যই শুভ অশুভকে জেনে এবং মেনে শুভর দিকেই আমরা নিজেদেরকে নিয়ে যাব, কারণ আমরা নিজেদের কাজ এবং নিজেদের এনভায়রনমেন্ট যাতে সবসময় ঠিকঠাক থাকতে পারে, যতটা অ্যাভয়েড করা যায়। একদম একদম একদম। আর এটা করলে তবেই কিন্তু মানুষ মানে শান্তিতে থাকতে পারে। আর তা নাহলে এরা তো চতুর্ধারে ঘুরেই বেড়াচ্ছে, কখন কাকে করবে। আর এরা তো মানে অত্যন্ত আশা, মানে ওদের আশা পূর্ণ হয় না, পৃথিবীর আশা পূর্ণ হয় না, অসময়ে মারা যায়। তাই জন্য ওদের যেমন আশা কাল ছিল, আজ মারা যাওয়ার পরেও থেকে যায়। হ্যাঁ, খালি চেষ্টা করে যে কারো মাধ্যমে যদি আমি আবার সংসারে ঢুকতে পারি, কারো মাধ্যমে যদি আমি আবার পৃথিবীতে আমার আশা পূর্ণ করতে পারি। তাই এগুলোকে থেকে বিরত থাকার জন্য আমার তো শক্তিশালী যে শুভ শক্তি, সেটাকে আমার সামনে রাখতে হবে। তা নাহলে এদের পাল্লায় পড়লে এরকম ধরনের অশান্তিতে মরতে। আমার কথা হচ্ছে
শুভ শক্তির থেকে অশুভ শক্তির অনেক শক্তি বেশি, পাওয়ার অনেক বেশি থাকে। হ্যাঁ, মানে তা না হলে যেমন আমরা রাধাকৃষ্ণ দেখেছি, সেখানে পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ, পরম ঈশ্বর অলৌকিক তিনি, হ্যাঁ, তিনিই মানে সর্বময় কর্তা। তাকে ওই দৈত্য দানবগুলোর সঙ্গে কীভাবে যুদ্ধ করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, কত কষ্ট করে তবে একটা ওই দৈত্যকে মেরেছে। হ্যাঁ, কত অপবাদ নিয়েছে। তাহলে অশুভ শক্তি অনেক বেশি, অনেক পরিশ্রম করতে হয়েছে দাপুর যুগে এসে ওনাকে। এত এই দৈত্য দানব ওনাকে করতে হয়েছে, মানে তাদের মারতে হয়েছে, উনি নিজেও অনেক কষ্ট পেয়েছেন। তাই বলছে যে এই অশুভ শক্তির কিন্তু জোর অনেক বেশি। ওই জন্য শুভ শক্তির সঙ্গে থাকতে গিয়েও দেখবে অশুভ শক্তি তোমাকে টানছে খারাপ দিকে তোমাকে। আর এই অশুভ শক্তি এরা কোথা থেকে উৎপন্ন? অসময় মারা গেছে না, বয়স হয়নি তার আগেই সে মারা গেল। মানে তার মনে কত আকাঙ্ক্ষা ছিল, সংসার করবে, আরও গোছাবে, ছেলে মানুষ করবে, অমুক করবে তমুক করবে, হঠাৎ মারা গেল। এই যে এইসব আত্মাগুলোর এই যেহেতু তার মনে সন্তুষ্টি ছিল না, তাই জন্য তার সারাক্ষণ খুঁজে বেড়ায় যে আমি কী করে আর একবার যাবো পৃথিবীতে। হ্যাঁ, এই সুন্দর পৃথিবী। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। তা ওরা গিয়েও ওই যে ওরা ভাবতে পারে না যে আমরা মরে গেছি, ভাবতে পারে না। আর সারাক্ষণ খুঁজে বেড়ায় কীভাবে কার মাধ্যমে আমি আবার এই জগতে ফিরে আসব, একটু দুটো দিন সংসার করব। এবং মাধ্যমগুলো এই আকাঙ্ক্ষা ওদের প্রবল থাকে, যার জন্য ঘুরে বেড়ায়। আর ছুত খোঁজে কার কি আছে, ছুত খোঁজে যে কার কি ভুল আছে। হ্যাঁ, এই আমরা শুনেছি যে এরকমও হয়, অজায়গায় ধরো বেড়াতে গেছে অনেক দূরে, অজায়গায় কুজায়গায় মানে জঙ্গলের ধারে গিয়ে টয়লেট করছে। ওই যে টয়লেট করছে সেই টয়লেট বেয়ে নাকি উঠে পড়ে, এতটাই তাদের তো ওই জন্য কী বলে দেওয়া হয় বড়রা, আমাদের মা কাকিমারা কি বলে যে যেখানে বাবা টয়লেট করবি একটু থুতু দিয়ে নিবি, থুতু ছিটিয়ে নিলে তোমার দোষ গেল কেটে, ওরা আর কিছু করতে পারবে না। এগুলো করা উচিত। আমরা তো কত বনে বাদারে এদিক ওদিকে টয়লেট করি ওইটা করা উচিত। তারপরে ধরো তুমি শাড়ি পরেছো, ওইটা বেয়েও ওঠে, হ্যাঁ, এই যে শাড়ির যে ভেতরের কোণটা ওইটা ধরো মাটিতে টাচ করেছে, যেখানেও আছে সেখান থেকে ওই কোণ ধরেই উঠে পড়বে। ওই জন্য শাড়ির কোণে একটা করে গিট দিতে হয়। হ্যাঁ, মেয়েদের, মায়েদের, সব বউদের একটা করে গিট দিতে হয়। নতুন শাড়ি টাড়ি তো এদের দেখবে বিয়ের পর, হ্যাঁ, মানে নতুন বউ বিয়ের পর স্বামী বর কনেকে 7 দিন 8 দিন কোথাও বেশি বেরোতে দেয় না। কেন না ওদের গায়ে যে গায়ে হলুদ হলো, সেই গায়ে হলুদের ব্যাপারটা নাকি খুব তীব্র গন্ধ, ওইটা পেলে ওরা খুব অ্যাট্রাক্ট করে, আর ওরা চেষ্টা করে কীভাবে ধরবে, কীভাবে করবে। তারপরে নতুন কোণে আসছে, তখন তো একদম শাড়ির আঁচলের কোনো থাকে না, দেখবে ওই সময়ও অনেকে নতুন বউ এসেই দাঁত খেঁচোচ্ছে, ঠিক দাঁত খেঁচোচ্ছে, ওরে ভূতে ধরেছে, আবারও যান বদ্যি আন। এরকম হয়েছিল অসীমদের এক কাকিমার, বুঝলি তো। এরকম ধরনের আমরা তো এবারে এখন ডাক্তাররা আবার বলে কি রোগ নাকি, মানসিক রোগ। হ্যাঁ, মানসিক। এবার বিয়ের আগে ছিল না, বিয়ের পরে হয়ে গেল। হ্যাঁ, একদিনের মধ্যেই। যাই হোক, যে মানে না তার কথা তা আলাদা। মানসিক রোগও হয়, সেটাও তো নেগেটিভিটি। হ্যাঁ, আমি তো আসল দেখবো যে কি করছে অ্যাকচুয়ালি, রোগে পড়ে কি করছে। আমি যদি রোগও ধরি তাহলে তো নেগেটিভ জিনিসই হচ্ছে। হ্যাঁ, সে তো লোকজন জড়ো হয়ে, হ্যাঁ, ওঝা বুদ্ধি ডেকে নতুন বউ, কোথাও বউ ভাত হবে না, এইসব হচ্ছে। তাই এগুলো মানতে হয়, যেহেতু ইহকাল পরকাল আছে, মানতেই হয়। হ্যাঁ, উপেক্ষা করা উচিত না। তবে এখন চুড়িদার
সালোয়ার কামিজ পরে, এখন ভয়গুলো কমেছে। সেই তারপরে হচ্ছে আরও ভয় কমেছে কেন, বিদ্যুৎ। ওরা নাকি আগুনকে যেমন ভয় পায় আলো। তেমনি বিদ্যুৎকেও নাকি প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। যেমন আমাদের এখানে আমরা যখন এসছিলাম প্রথম 62 সালে এই সন্তোষপুরে, মানে কি যে রেল লাইনে গলা দেওয়া, সে মানে অবাক হয়ে যেতাম। আমি নিজে একদিন পড়ার ঘরে টেবিলে বসে পড়ছি, তখন এই সব বাড়ি ঘর ছিল না, একদম রেল লাইন আমার ঘর থেকে, তোদের যে ঘরটা ছিল সেই ঘরে জানলা দিয়ে পুরো দেখা যেত। তা এক ভদ্রলোক, মানে ভদ্রলোক না ছোট লোক, দূর থেকে দেখতে পাচ্ছি না, এই বাড়ি থেকে দেখছি একজন ঝোপের আড়ালে বসে আছে, মাথায় একটা রুমাল বেঁধে। আচ্ছা, তা কি না, যেই ট্রেনটা আসছে আমারও তেমনি ঠিক ওই সময়ই চোখটা পড়লো, আর ও গিয়ে লাফ দিল, মুখে লাল একটা কাপড় বেঁধে ঝোপের আড়ালে বসেছিল। দেখতে না পায় সে মানে আমি তো খেতে পারি না, ঘুমাতে পারি না, ওরম লাভ দেওয়া দেখলাম, চোখের সামনে ওরম দেখলাম, যদিও একটু দূর, তবুও আমি পরিষ্কার দেখেছি। দেখে আমার আর খাওয়া নেই, ঘুম নেই, এরকম অবস্থা। তা এখন সেগুলো অনেক কমেছে, কেন আমি জানি না। তারপরে মানুষও অনেক দেখবে যে সেই অবচেতন মনটা নেই, এখন যেন একটু চেতনা বেড়েছে। যতই করুক, হম্বিতম্বি করুক, তবুও কিন্তু ঈশ্বরের প্রতি আছে। ধরো এই দুর্গা পুজো কত বেশি করে হচ্ছে, হ্যাঁ, কালী পুজো কত বেশি করে হচ্ছে, তার মধ্যে এতটুকু বলেছে না যে আমার একবার নাম নেয়, হ্যাঁ, তার আমি দাস হয়ে থাকি। হ্যাঁ, কাজে যেটুকুনো করে সেটুকুনই হয়তো অনেক। তাই এখন অনেক কমেছে। আগেকার দিনে গ্রাম্য অঞ্চলে এরকম আলো টালো ছিল না, তো প্রচণ্ড এরা জ্বালাতো। তাই এগুলোকে থেকে বিরত থাকার জন্য আমার তো শক্তিশালী যে শুভ শক্তি, সেটাকে আমার সামনে রাখতে হবে। তা নাহলে এদের পাল্লায় পড়লে এরকম ধরনের অশান্তিতে মরতে হবে। একদম সত্যি কথা, তাই না? এটাই আমি তো বন্ধুরা, তোমরা শুনলে তো আজকের পডকাস্টটা, কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর তোমাদের সাথেও যদি এরকম কোনো লৌকিক বা অলৌকিক কোনো ঘটনা ঘটে থাকে যেটা তোমরা আমাদের সাথে শেয়ার করতে চাইছো, তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশানে আমার মেল আইডি দিয়ে রাখছি, আর পিন কমেন্টেও দিয়ে রাখছি, সেখানে মেল করে তুমি তোমার ঘটনা জানাতে পারো। আমি নিজে থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করে সেই ঘটনা সম্পূর্ণ শুনব। যদি তোমরা চাও যে এখানে এসে আমার সামনে বসে পডকাস্টে তোমাদের ঘটনা শেয়ার করবে, অথবা ভার্চুয়ালি অনলাইনে শেয়ার করবে, বা অডিও স্টোরি হিসেবে ফোনে শেয়ার করবে, বা তোমরা যদি এরকমও চাও যে তোমরা শুধুমাত্র গল্পটা আমাকে বলবে, আমি নিজে থেকে সেই গল্প তো তোমাদের সবার সামনে শেয়ার করব, এই সব রকমই এই 4টে অপশান আমি তোমাদের দিলাম। এই 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান তোমরা চুজ করতে পারো। তো আশা করব তোমরা তোমাদের কোনো গল্প বা ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। আমাদের এই আড্ডা আনলিমিটেড চ্যানেল আরও বেশি সমৃদ্ধ হবে, আমাদের দর্শক ও শ্রোতা বন্ধুরা আরও বেশি সমৃদ্ধ হবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের পডকাস্টে, পরের গল্পে। ধন্যবাদ।